আমরা যখন আমেরিকার কথা চিন্তা করি টাকা ঘুরুম ফিরুম গামু। তো বিদেশে লাভ লাইফ দুই রকমের হয়, একটা হইতেছে সিরিয়াস রিলেশনশিপ, প্যাসিভ রিলেশনশিপ। কেউ বাংলাদেশ থেকে ইউএসএ তে গিয়ে বাংলাদেশি ডেট করতে যায়, বাংলাদেশি আমেরিকানস যারা বাংলাদেশিদের থেকেও বেশি ধার্মিক, তোমার কাছে আসবে আর তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার কিছু দরকার, এরকম মানুষ ওখানে নেই। অনেক প্রচলিত কথা ছিল যে আমেরিকাতে যাই করে আফ্রিকান আমেরিকানস যাই করে। ক্লাব ইজ দ্য ঘটক, পাবলিক ঘটক। আমি 23 বছর বয়সে যা ইনকাম করতেছি ওইটা আমি জীবনে হয়তো বাংলাদেশে 50-60 বছর ইনকাম করতে পারতাম না। ওরা তোমার বেতন থেকে ট্যাক্স কাইটা তোমারে বাকি টাকাটা দিয়ে দিবে। 10 লাখ টাকা মানে $10,000, $10,000 মানে তুমি হোমলেস। একটা পিঠের এক্সরে করছি 50,000 টাকা দিতে হয়েছে। সো তুমি যখন জিজ্ঞেস করো যে আর আমেরিকানস হ্যাপি ইন আমেরিকা, দে আর নট হ্যাপি, দে আর নট স্যাড, বিকজ ওরা দুনিয়াই দেখে নেই। ওদের জন্য তো আমেরিকা একটা স্ট্যান্ডার্ড, আমেরিকাকে সেপারেট করে ফ্রম এনি আদার কান্ট্রি। ওখানে হার্ড ওয়ার্কের মূল্য আছে। একই ফলোয়ার নাম্বার দিয়ে তুমি আজকে মিলিয়নিয়ার হয়ে যেতা। মানুষ বলে না যে রেসিজম আছে আমেরিকাতে, আমার মনে হয় আমি বেশি রেসিজম বাংলাদেশে ফেস করছি। ওখানের কনসার্টের সাথে তুমি এই দেশের কনসার্টের তুলনায় করতে পারবে না। এক্সট্রিমলি সেফ, অনেক অর্গানাইজড। কার আমেরিকাতে আসা উচিত না? যারা হার্ড ওয়ার্ক করতে জানে না। তুমি যদি ভাবো যে তুমি বসে আছো, তোমার সামনে সবকিছু তোমাকে দিয়ে দেওয়া হবে, আসিও না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল পডকাস্ট। আজকে আমাদের সামনে আছে যে ওই অনেক বড় লোক, আমেরিকায় থাকে, প্রবাসী। এখন ব্যাপারটা হইতেছে যে ওর নাম দীপ্র প্রত্যয়। তো আমার প্রথমত একটাই প্রশ্ন, আমেরিকাতে গরুর দাম কত? ভাই আমি হিন্দু, আমি জানি না। ওকে, মাই ব্যাড, সমস্যা না। বাট সার্টেনলি আমরা যখন আমেরিকার কথা চিন্তা করি তখন আমরা অনেক হাইপার জিনিসপত্রের ব্যাপারে চিন্তা করি। আমরা চিন্তা করি বহু টাকা, আমরা চিন্তা করি যে ওয়াও ফ্রিডম, ভালোবাসা, সেই সময় আর সময়, টাকা টাকা, ঘুরুম ফিরুম গামু, মানে অনেক মজা হবে, লাইফটা সেই হবে। রিয়ালিটিতে আসলে আমার প্রথমত একটা জিনিস বলো যে ইফ উই থিঙ্ক অ্যাবাউট জাস্ট দ্য লাভ লাইফ, এখানে আমেরিকার মধ্যে প্রেম জীবন আসলে কেমন? এখন লাভ লাইফ, আই হ্যাভ আ ফলো আপ কোয়েশ্চেন, কারণ এটা জিজ্ঞেস করা খুবই দরকার। তো বিদেশে লাভ লাইফ দুই রকমের হয়, একটা হইতেছে সিরিয়াস রিলেশনশিপ, প্যাসিভ রিলেশনশিপ। সো কোনটা নিয়ে তোমার জানার বেশি আগ্রহ? আমার দুইটা নিয়ে জানার আগে থিঙ্ক যে আমি বিদেশ যাইতেছি, আচ্ছা, এক্সাম্পল, এন্ড আই নেভার হ্যাড এ গ্রেট লাভ লাইফ ইন বাংলাদেশ। ওকে, ভালোবাসার লাইফ আমার বাংলাদেশে এত একটু ভালো যায় নাই। ওকে, সো আমি বিদেশে গিয়ে অ্যাকচুয়ালি কি এক্সপেক্ট করবো আমেরিকাতে? Okay. মানে পিপল, ধর যে আমি বাঙালি কোনো একটা মেয়েরে ডেট করতে চাইতেছি সার্টেনলি। আচ্ছা ঠিক আছে। সো এটা কি কোনো ভালো বুদ্ধি নাকি, মানে হাউ দে আর? আমার মনে হয় না কেউ বাংলাদেশ থেকে ইউএসএ তে গিয়ে বাংলাদেশি ডেট করতে যায়। সো ওখানে তুমি অন্য টাইপের মানুষ খুঁজতে যাইতেছো। ওখানে কিছু মজার জিনিসপত্র আমি জানতে পারছি। আই থিঙ্ক সো ওয়েন আই ওয়েন্ট দেয়ার, আমার আসলে কখনো ধারণাই ছিল না। সো আই এম স্পিকিং ফ্রম আ ব্রাউন গাইস পার্সপেক্টিভ, ঠিক আছে? আমরা মাঝে মাঝে ভাবি না যে আচ্ছা আমরা ব্রাউন, হ্যাঁ আমাদেরকে কে পছন্দ করবে, ইউনো, সাদা মেয়েরা তো অনেক সুন্দর হয়, আমাদেরকে পছন্দ করবে না কিনা। রিয়ালিটি ইজ পুরা ডিফারেন্ট, ঠিক আছে? সাদা মেয়েরা, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি না, যেটা দেখতেছি সেটাই বলতেছি। আমাদের একটা মিসকনসেপশন থাকে যে ওরা ডার্ক স্কিন মানুষদেরকে পছন্দ করবে নাকি করবে না। রিয়ালিটি হইতেছে পুরা অপোজিট। ওরা আমাদের স্কিন কালারই বেশি ডিক করে। ইনফ্যাক্ট ওরা আমাদের স্কিন কালার পাইতে অনেক কোটি টাকা ট্রিটমেন্টও করে, আর্টিফিশিয়াল ট্যানিং যেটা বলে। সো তুমি অনেক মেয়ে পাবা, একবার যদি ইনস্টাগ্রাম খুলে তুমি দেখাও যে ও দেখো আমার ফলোয়ার আছে 2 লাখ, 8 লাখ, 10 লাখ, হ্যাঁ এনাফ। আই থিঙ্ক কনফিডেন্স ইজ দ্য কি। যতক্ষণ কনফিডেন্ট থাকবা ততক্ষণ মেয়ে পাইতে বা ছেলে পাইতে ডিফিকাল্টি ফেস করবা না। দ্যাটস দ্য টিপিক্যাল লাভ লাইফ। ডিপ ইনসাইড আমি ধর যে বাংলাদেশের যে ভ্যালু একটা মেয়ে বা একটা ছেলে দেখে, মোরাল গ্রাউন্ডস এর দিক থেকে, বা ধর যে একটা ছেলে এক্সপেক্ট করবে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত পর্দা যাতে একটা মেয়ে করে, বা একটা মেয়ে এক্সপেক্ট করবে যে একটা ছেলে যাতে কোনো একটা মেয়ে ফ্রেন্ড না থাকে সামথিং। ওইখানে কি সার্টেনলি সেম নাকি? ওইখানে এক্সপেকটেশন কি রকম রাখে মানুষ? গুড কোয়েশ্চেন। এটা শুনলে অনেক মানুষ আসলে বিশ্বাস করবে না when I say this, বাট আমি কিছু বাংলাদেশি দেখছি ওখানে, মানে বাংলাদেশি আমেরিকানস যারা বাংলাদেশিদের থেকেও বেশি ধার্মিক। সো কিছু কিছু জিনিস আমরা আসলে ভাবি যে ও আচ্ছা ঠিক আছে, ওরা তো বিদেশে গেছে, নষ্ট হয়ে গেছে, রাইট? বাট আমি দেখে আসলে শকড হয়ে গেছি। আমার নিজের কিছু ক্লাসমেটস ছিল ইউনিভার্সিটি অফ মিশিগানে, 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে, ইভেন কি একটা ইন্টারেস্টিং কাহিনী সেটা হইতেছে, আমরা তো জানি যে রিলিজিয়ন হ্যাজ চেঞ্জড ওভার টাইম, এখন জিনিসপত্র things have become a little bit more carefree type. ওখানে আমাদের একটা ফ্রেন্ড ছিল, সে ছেলেদেরকে টাচ করতো না। সে বলতো যে সরি, ইটস নট অ্যালাউড ইন মাই রিলিজন। তো আমি ওরকমও মানুষ দেখছি, যেটা কখনো বাংলাদেশে আমি দেখি না, ভেরি কনজারভেটিভ, বাট ওই জিনিসটা এখন ওখানে আছে। এখন তুমি কেমনে পাবা ওইটার জন্য? ইউ নিড আ গুড সার্কেল, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট সার্কেল যারা ওখানে বাংলাদেশ থেকে ইমিগ্রেট করে গেছে, রাইট? ওদের সার্কেলের উপর ডিপেন্ড করে। ভার্সেটাইল ওই জায়গাতে, ভেরি ভার্সেটাইল। মানে দুইটা স্পেকট্রামেরই মানুষ দেখবা। একটা স্পেকট্রাম দেখে বলবা ওয়াও মাশাআল্লাহ,
মানে বাংলাদেশি, খাঁটি বাংলাদেশি, আর একটা টাইপ দেখলে বলবো আচ্ছা এটা কি বাংলাদেশি আদৌ, এটা তো আমি দেখে বুঝতেই পারতেছি না। সো দোনো টাইপসের মানুষ আছে ওখানে। তুই ওইখানে অনেক বছর ধরে ওইখানে থাকোস, Yeah. সার্টেনলি অনেক কিছু তুই দেখছিস, মানুষের লাইফস্টাইলের ব্যাপারে অনেক কিছু তুই এক্সপিরিয়েন্স করছিস, অনেক কিছু। সো সার্টেনলি মানে মানুষের যখন ভার্সেটালিটির ব্যাপারে আমি কথা বলি বা ওদের লাইফের ব্যাপারে যখন আমি বলি, বাংলাদেশ থেকে যখন একটা মেয়ে বা ছেলে বিদেশে শিফট হইতেছে, আমেরিকাতে শিফট হইতেছে, ওদেরকে পার্সোনালিটি পুরোপুরি চেঞ্জ হয় আসলে, বা ওরা কি কোনো রকম ভাবে পার্সোনালিটি বা ক্যারেক্টারিস্টিক যেরকম আগে বাংলাদেশে ছিল ওরা কি কমপ্লিটলি মানে পয়েন্ট অফ ভিউ ওদের চেঞ্জ হয়ে যায়, এরকম কি হয়? খুবই সাবজেক্টিভ, আমি দোনো টাইপেরই মানুষ দেখছি, এটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে। এখন আমি তোমারে বলি, এই দেশে আমরা অনেক রুলস এবং রেগুলেশনস এর মধ্যে বড় হয়েছি, আমাদের আশেপাশে খুবই রেস্ট্রিকশনস। তুমি যদি এখন চাও, তুমি চাইলেও এখন দোকানে গিয়ে লেটস সে একটা মদের বোতল কিনতে পারবা না, বাট ওখানে তুমি যখন থাকবা তোমার ডর্মের পাশেই একটা দোকানে $15-20 দিয়ে ভডকা বিক্রি করতেছে, রাইট? এখন এটা ডিপেন্ড করে তোমার উপর। আমি অনেককে দেখছি যারা বাংলাদেশে যেমন ছিল ওরকম অবস্থাতেই ফেরত আসতেছে, খুবই রেয়ার একটা জিনিস। আমি বলবো না যে আমিও 100% সেম আসি ইন অল দ্য ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস, কিন্তু কিছু কিছু মানুষকে দেখবা যে তোমরা পুরা 180 ডিগ্রি 360 ডিগ্রি ঘুরে গেছে। আবার কিছু কিছু মানুষ আছে যারা হ্যাঁ একটু একটু অ্যাক্লিমেটাইজ করছে, বাট নিজেদের ভ্যালিউ মানে বাংলাদেশি ট্রেডিশন যা যা শিখে আসতেছে ওগুলো সব ধরে রাখতে পারতেছে, আর আমি ওটা ফলো করার চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। আচ্ছা একটা জিনিস বল, এখানে ধর যে এরকম কি স্পেকট্রাম থাকে যে যেই ছেলে বা যেই মেয়ে বাংলাদেশ অনেক স্ট্রিক্ট একটা ফ্যামিলি থেকে বিলং করছে বা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করছে, ও ওইখানে গিয়ে উতরে গেছে? অনেক কমন, সো উতরে গেছে বলতেছো যে মানে 360, হ্যাঁ 720 এরকম অনেক, বিকজ ওখানে গিয়ে যখন ফাইনালি তুমি ফ্রিডমটা পাইতেছো, রাইট, যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে পারতেছো, যাইতে পারতেছো, রাইট, ইট কমপ্লিটলি চেঞ্জেস ইউ অ্যাজ আ পার্সন। এখন এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কারণ অনেক সময় এখানে অনেক মানুষকে বাইরে যেতে দেয় না, নানান রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিছুই করতে দেয় না, হচ্ছে পডকাস্ট করতেছে, কি করতেছে, যাও পড়ালেখা করো, এরকমও বলতে পারে, রাইট? ওই দেশে ফ্রিডমটা দোনো টাইপের হইতে পারে, বোথ পজিটিভ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ। ইউ গেট দ্য অপরচুনিটি যে না ঠিক আছে তুমি কোন লাইফটা চুজ করবে, you get the freedom and then you choose the freedom that depends on your circle, your network, কার সাথে মিশামিশি করতেছো ওগুলোর উপরে ডিপেন্ড করে। ওইখানে ফ্রেন্ড সার্কেল অ্যাকচুয়ালি হয় কিরকম? ইজ ইট ইজি টু কমিউনিকেট অর ইজ ইট ইজি টু মেক ফ্রেন্ডস? ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস। আমার জন্য ফ্রেন্ডশিপ বানানো মানে আই এম আ ভেরি সোশ্যাল পার্সন। আই থিঙ্ক আমি বলবো না যে ইন্ট্রোভার্ট মানুষদের একটু ডিফিকাল্ট হয়, বাট ইটস জাস্ট দ্যাট ইউ হ্যাভ টু গো অ্যান্ড টক টু পিপল। আই থিঙ্ক আমেরিকা এমন একটা দেশ বা এমনি বিদেশি এমন একটা জায়গা যে তুমি যদি এক্সপেক্ট করো যে কেউ তোমার কাছে আসবে আর তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার কিছু দরকার, এরকম মানুষ ওখানে নেই। ইউ হ্যাভ টু গো রিচ আউট ফর হেল্প, তোমার ভয়েসটা ওদেরকে শোনাইতে হবে, তখন ওরা তোমাকে অ্যাপ্রোচ করবে। আমার পুরো আন্ডারগ্রেড লাইফ, মাস্টার্স লাইফে এশিয়ান ফ্রেন্ডস বানাইছি অনেক। এশিয়ান বলতে সাউথ এশিয়ান কমিউনিটি, ইস্ট এশিয়ান কমিউনিটি, আফ্রিকান ফ্রেন্ডস বানাইছি। আফ্রিকানরা কেমন ওখানে? অনেক ভালো আসলে, সেই দারুণ। আর ইউ বিং অনেস্ট? হ্যাঁ, আই এম বিং ভেরি অনেস্ট, মানে মজা করে বলতেছি না। মানে আফ্রিকার মধ্যে আবার কিছু ভাগ আছে। সো আমরা যদি জাস্ট দ্য ব্ল্যাক আমেরিকানস এর কথা বলি, ওখানে আবার কিছু কিছু ভাগ আছে। কিছু হচ্ছে ক্যারিবিয়ানস এর, কিছু কিছু হইতেছে আফ্রিকার, রাইট? কিছু কিছু মানুষ আছে অতিরিক্ত ভালো, দেখে লাগে না, মানে তোমার লাগবে যে ওর মধ্যে একটা বাংলাদেশি লুকায় আছে, রাইট? আর কিছু কিছু দেখেই বুঝবো এর মধ্যে সমস্যা আছে। সেটা দেখে অনেক মানে ওরা অনেক ভাইব্রেন্ট একটা কমিউনিটি, ওদের মধ্যে খুবই স্ট্রং, ওদের বন্ডিংটা খুবই স্ট্রং। অ্যান্ড এটা একটা মিসকনসেপশন, অনেক মানুষ ভাবে যে আচ্ছা ওদেরকে দেখলেই মনে করে যে ডেঞ্জারাস টাইপের একটা জিনিস, রাইট? একদম না। ইনফ্যাক্ট দে আর সাম অফ দ্য না কিছু না ইনফ্যাক্ট তোমার সাথে যদি কিছু করে কেউ, ওরা দে উইল বি দ্য ফার্স্ট পারসন টু স্ট্যান্ড ফর ইউ। খুবই ভালো ওদের, হ্যাঁ অনেক ভালো। এখন এটা কি স্টেট ওয়াইজ ডিপেন্ড করে না? ডিপেন্ড করে আই থিঙ্ক এটা স্টেট ওয়াইজ না, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা ডিপেন্ড করে। কারণ তুমি রিসেন্টলি দেখতে পারবা যে যত সব ভায়োলেন্স গুলো হইতেছে, এককালে একটা মানে অনেক প্রচলিত কথা ছিল যে আমেরিকাতে যাই করে আফ্রিকান আমেরিকানসরাই করে। এখন দেখবা যে অনেক ল্যাটিন আমেরিকান মানুষরা ভায়োলেন্স করতেছে, এশিয়ান মানুষরা ভায়োলেন্স করতেছে। তো কয়েকদিন আগে দেখলাম যে একটা ইন্ডিয়ান শুটার একটা গ্যাস স্টেশনে ঢুকে কে মেরে ফেলছে। তো এটা আসলে ডিপেন্ড করে, কমপ্লিটলি ডিপেন্ড করে। আচ্ছা এইখানে ধর যে আমি বাঙালিদেরই পয়েন্ট অফ ভিউটা টানি, বাংলাদেশে ধর উই হ্যাভ ফ্রেন্ডস, we have certain friends, we have close friends and আত্মীয় স্বজন থাকে অনেক কিছু, ধর যে আমাদের এখানে অনেক ক্লোজ। বাট আমরা যখন আমেরিকাতে মুভ করি ফর এক্সাম্পল, তো ওইখানে ধর যে হাউ ফ্রেন্ডস রিয়েলি আর, ওইখানে কি মানে কম্পারেটিভলি দে আর সেলফিশ অর সামথিং, নাকি ওইখানে মানুষ হেল্পফুল যথেষ্ট? হাউ দে আর কম্পেয়ার টু বাংলাদেশ? টাফ কোয়েশ্চেন ম্যান, কারণ অনেক সাবজেক্টিভ একটা জিনিস। আর আমি কিন্তু ওখানে
আন্ডারগ্র্যাড করতে গেছি, তো আমি ওই হাই স্কুল এসএসসি এইচএসসির এক্সপিরিয়েন্সটা বলতে পারবো না, বাট একটা জাস্ট ইজি জিনিস বলি, আমি মনে হয় বিদেশে গিয়ে যতবার থ্যাংক ইউ শুনছি এই 3-4 বছরে, অত থ্যাংক ইউ মনে আমি বাংলাদেশে 50 বছর থাকলেও শুনতাম না। তুমি থ্যাংক ইউ বলার জন্য গালি দিছিল মানে আমি একজনকে বলছি যে তুমি থ্যাংক ইউ বললে মানুষ তোমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে। হ্যাঁ, বাংলাদেশে হয়েছে এটা, মানে বাংলাদেশে এখন ওইখানে ধরো যে আমি বললাম অনেক কিছু আমি বলছি যে না ঠিক আছে, যেমন ধরো যে একজন আমাকে কফি সার্ভ করে দিয়ে গেল, ও একটা থ্যাংক ইউ ডিজার্ভ করে, রাইট? আমারে ও অ্যান্সারে বললো আমি কেন থ্যাংক ইউ কমু, ও তো আমি টাকা দিস না ও কফি দেওয়ার জন্য, আমি কেন থ্যাংক ইউ কমু? হ্যাঁ, ওখানে লিটারালি দরজা খোলার জন্য এটা সবথেকে কমন, যারা বিদেশে গেছে ওরা মানে এটা রিলেট করতে পারবে। আমি সাপোজ এই দরজা দিয়ে বাইরে যেতেছি, ঠিক আছে, তুমি আমার পিছন পিছন আসতেছো, আমি তোমার জন্য দরজাটা খুলে ওয়েট করবো আনটিল ইউ লিভ, অ্যান্ড দেন তুমি আমার থ্যাংক ইউ করবা, আমি বলবো যে ইউ আর ওয়েলকাম। দিনে 10 বার দরজা খুললে 10 বার থ্যাংক ইউ শুনতে হয়, এবং 10 বার মানুষও তোমাকে থ্যাংক ইউ বলবে। সো দেয়ার আর পিপল ভেরি নাইস, পিপল আর নাইস, ডেফিনেটলি নাইস। আর আমি বলতেছি না বাংলাদেশের মানুষ নাইস না, বাট ওই কয়েকটা ছোটখাটো কালচারাল ডিফারেন্স আছে, যেমন আমাদের এখানে এতগুলা থ্যাংক ইউ বলা আমরা ইউজ টু না, রাইট? তো ওই জিনিসটা ওখানে দেখলাম যে মোটামুটি ভালোই বেশি। আমি বুঝলাম যে ওইখানে লাভ লাইফ একটু ভাইব্রেন্ট থাকে, ভালোই ভাইব্রেন্ট থাকে, ভালো ভাইব্রেন্ট থাকে ওইখানে, ফ্রেন্ডসরাও ভাইব্রেন্ট থাকে অনেক থেকে। ন্যাচারালি আমার একটা জিনিস বল যে আমরা যেভাবে এক্সপেক্ট করি যে না ঠিক আছে আমেরিকার মধ্যে গেলেই ইট ইজ লাইক মানে ভাইব্রেন্সি সবকিছুই কালারফুল, জিনিসটা কি আসলে কি এরকম কিনা? ইজ দেয়ার এনি রিয়ালিটি দ্যাট নো ওয়ান টেলস? ইটস অ্যাকচুয়ালি ভেরি ট্রু। ভাইব্রেন্ট বলতে আমরা অনেক কিছু মিন করতে পারি। লেটস স্টার্ট অফ উইথ জাস্ট দ্য কালচার, ঠিক আছে? আমার মনে হয় যে হুকআপ কালচার ইজ ভেরি স্ট্রং ইন দ্য ইউএস, আর এটা ডর্মস থেকেই শুরু হয়। সো ওখানে ইফ এনিওয়ান গোজ টু আ ক্লাব, ওখানে তো অনেক ক্লাব আছে, স্টুডেন্ট ক্লাবস, আর ক্লাব বলতে আমরা বলি যে ওই কিছু ড্যান্স ক্লাব থাকে যেখানে মানুষ হুদাই খালি লাউড মিউজিক চালায়, নাচে। বাংলাদেশে আমরা অনেক ডান্স স্টেপ জানি, আমেরিকাতে সবাই খালি হাতটা উপরে এরকম নাচে, এটা হইতেছে ওদের অনলি স্টেপ, ঠিক আছে? আর একটু মানে ফিল টিল নিতে যায় এটায়। তো ওখান থেকে একটা অনেক কমন কালচার যে যারা সিঙ্গেল মানুষ থাকে ওর ওখানে যায়, ওর ওখানে পার্টনার খুঁজতে যায়। 90% অফ দ্য টাইম আমি দেখছি যে ওগুলো হইতেছে জাস্ট টেম্পোরারি রিলেশনশিপের জন্য। আমি এমন একজনকে চিনি যে ক্লাব থেকে ওর লাইফ পার্টনার খুঁজে পেয়েছে। তো এরকম অনেক আছে, বাট মেজরিটি অফ দ্য টাইম মানে কলেজ লাইফে অনেক ফ্র্যাটার্নিটি সরোরিটি বলে কিছু ক্লাবস থাকে, তো ওখানে বেসিকলি অনেক পার্টিজ হয়, এবং পার্টিজে এরকম অনেক ক্যাজুয়াল রিলেশনশিপস হয়ে থাকে। তো আমাদের যেখানে মানে আমাদের ঘটক থাকে ওইখানে এটা আছে ক্লাব ইজ দ্য ঘটক, পাবলিক ঘটক। হ্যাঁ, তো ওইখানে মানুষ যায় পার্টনার খুঁজতে? নট রিয়েলি, কিছু কিছু মানুষ জাস্ট এনজয় করতে যায়, চিল করতে যায়, নিজের মতো নাচতে যায়, বাট অনেকে আছে যারা ওই কাজটার জন্যই যায়। আমি যেটা শুনছি ওখানে এলজিবিটিকিউ কমিউনিটি অনেক স্ট্রং, হ্যাঁ, বা সার্টেনলি ওই দে দেম হ্যান ত্যান এইসব অনেক বেশি। ডু ইউ হ্যাভ এনি পার্সোনাল এক্সপেরিয়েন্সেস উইথ দ্যাট? পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হইতেছে আমেরিকাতে আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ মানুষ কিন্তু বর্ডার লাইন জিনিসটা কি তোমাকে রেসপেক্ট করবে, তোমার বাউন্ডারিতে ঢুকতে যাবে না। ফর এক্সাম্পল, তুমি একটা এলজিবিটিকিউআই কমিউনিটির মানুষ, ঠিক আছে? সাপোজ, ঠিক আছে, তো সাপোজ তুমি একদিনের জন্য হয়ে গেছো, ঠিক আছে, অডিয়েন্সের জন্য ভিডিও বানাইতেছো, ঠিক আছে? তো আমি তোমার সাথে একটা ক্লাবে দেখা করছি, ঠিক আছে? আর একটা জিনিস হইতেছে, এটা সবসময় কারেক্ট না হইলেও তোমাকে দেখেই বোঝা যায়, ঠিক আছে? হ্যাঁ, ড্রেস, ওদের কথা বলার ইয়েতে মোস্ট অফ দ্য টাইম দে আর আ লিটল বিট মোর ভাইব্রেন্ট, বুঝছো? ওদের ডু দে মেক পিপল আনকমফোর্টেবল বাই দেয়ার ড্রেস? ইয়া, আমি ওটাতে চলে আসতেছিলাম। সেটা হচ্ছে আমেরিকাতে, বুঝছো, তুমি যেমন এখানে এক্সপেক্ট করবা না যে ও আচ্ছা এখানে একটা মানুষ ওরকম ড্রেস করে আসতে পারে, বিদেশে এটা একটা কালচার হয়ে গেছে, ওরা একটা পার্ট অফ দ্য পপুলেশন। এটা তোমার সমস্যা যদি তুমি আনকমফোর্টেবল হও ওদের সামনে, কারণ যেটা বলতেছিলাম, ওরা তোমাকে এসে কখনো বদার করবে না। তুমি যদি একবার বলে ফেলো, যেমন আমি তোমাকে একটু অ্যাপ্রোচ করতেছি, তুমি বলতে পারো ও সরি আই এম নট স্ট্রেট, তখন আমি সরে যাব, আর ভাইস ভার্সাও হইতে পারে। তো একবার যদি তুমি বলে দাও, মোস্ট অফ দ্য টাইম ওরা তোমাকে বদার করে না। আর ওদের অ্যাটিটিউড দিয়ে যদি তোমার মানে বদার হয়, তাহলে তুমি ক্লাব থেকে বাইরে যাবা বেসিক্যালি। সো এইভাবেই কালচারটা চলে। হ্যাঁ, পার্সোনাল স্পেসটা, বাউন্ডারিজ ওরা অনেক ভালো বুঝে। আর বাউন্ডারিজ খালি কিন্তু এলজিবিটিকিউআই কমিউনিটির কথা বলতেছি না। সাপোজ এখানে আমি দেখলাম যে অনেক ব্যাড টাচ হয়, একটা পাবলিক ট্রান্সপোর্টেও তোমার ব্যাড টাচ হয়, যেখানে পাবলিক ট্রান্সপোর্ট বিদেশে খুবই সেফ, এটা নিয়ে পরে কথা বলবো। বাট একটা ক্লাবেও সাপোজ একটা ছেলে তোমার পিছনে
বা একটা মেয়ে তোমার পিছনে নাচতেছে, ঠিক আছে, একবার যদি তুমি ওদেরকে বলে দাও যে আই এম নট কমফোর্টেবল, ওরা সরি বলে সরে যাবে। আর যদি ওরা না সরে, বাউন্সার কতগুলো আসে বিরাট বিরাট, এগুলো ওদেরকে বাইর করে নিয়ে যাবে। সো বাউন্ডারিজ অ্যান্ড সেফটি কিন্তু ওখানে ভালোই লাগছে আমার। আমি 1-2 বার গেছি, আমার নাচানাচি বেশি একটা পছন্দ না, কিন্তু বার্থডে পার্টিতেও আবার ক্লাবে যাওয়ার একটা অনেক আছে, তো বন্ধু বান্ধবদের সাথে মাঝে মাঝে গেছিলাম, তো অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারছি এরকম। মনে কর যে এখন তো স্কুলের মধ্যে বা ইনস্টিটিউশনালি এলজিবিটিকিউ এর জিনিসটা অনেক বেশি প্রমোট করা শুরু করছে সার্টেনলি, রাইট, আমেরিকাতে আমি যতদূর শুনলাম। ওইখানে ধর যে বাচ্চাদেরকে শিখায় যে তুমি দে দেম নাকি হি হার, অনেক কিছুই শিখায়। সো ওইখানে প্যারেন্টসদের রিয়াকশন কেমন? ডু দে রিয়েলি সাপোর্ট অল দিস থিংস? মানে সবাই কি এই সব জিনিসগুলোকে সাপোর্ট করে আমরা যেভাবে দেখি? এটা আসলে ডিপেন্ড করে হইতেছে ওই যে দুইটা পলিটিক্যাল পার্টি আছে, কিছু মানুষ হইতেছে লিবারেল, আমেরিকা দুইটা শব্দ চলে, একটা হইতেছে লিবারেল আর একটা হইতেছে তোমার ওই রিপাবলিক, ঠিক আছে। তো রিপাবলিকান সাইডটা হইতেছে একটু বেশি কনজারভেটিভ, ওরা এখনো পুরনো স্ট্রিক্ট ক্রিশ্চিয়ানিটি ভ্যালিউসগুলোকে বিশ্বাস করে। লিবারেল হইতেছে আর মানে অনেক নতুন নতুন প্রথাকে ওরা মানতেছে, রাইট? তো সেম গোস ফর, হ্যাঁ বলা যায়, বাট দে আর ভেরি ওপেন টু নিউ থিংস, রাইট? সো সেম গোস ফর ওই দেখবা যে কিছু কিছু স্টেট, ওই যে ট্রাম্পের ইলেকশন আমরা দেখছি না, কিছু কিছু স্টেট লাল হয়ে গেছে, তো লাল স্টেট মানে ভাব হইতেছে মোস্ট পিপল আর দে আর নট ওকে উইথ এভরিথিং চেঞ্জিং সো মাচ সো র্যাপিডলি, তো ওরা মেবি এগুলা পছন্দ করতেছে না। আর যারা ডেমোক্রেটিকরা একটু এগুলা বেশি মেনে নিতেছে, তো দোনো সাইডে মানুষ পাওয়া যায়। It differs আর কি, differs completely. When we think about certainly all these things, তোর নিজের কি এখানে এক্সপিরিয়েন্স আছে যে কেউ একজন কাউরে গিয়ে তুই ধর ফর এক্সাম্পল বলছস যে হাই হাউ আর ইউ, এন্ড ও অফেন্ডেড হইছে যে তুই ওকে দে দেম কেন বললি না? সো এটা আমার সাথে না, আমার প্রফেসরের সাথে হয়েছে। আর আমার প্রফেসরের সাথে কেন হয়েছে আমি এটা বলি। তো আমার প্রফেসর মানে আমি বাংলাদেশি ফ্যামিলিতে রেজড হয়েছি, তো আমি যখন প্রথমে আমেরিকা গেছি এত কিছু কিন্তু আসলে জানতাম না, ঠিক আছে। তো আমার প্রফেসর দেখতে মহিলার মতনই দেখতে ছিল, এখন ওইগুলো বলা যায় না বিদেশে, বুঝছো, অনেক ফিল্টার করে চলতে হয়, এই জিনিসটা খুব সেন্সিটিভ। তুই ট্রিট করছিস কিভাবে? হ্যাঁ, তো তো না তখনও কিন্তু জানতাম না, ঠিক আছে। কিন্তু আমেরিকাতে একটা নিয়ম হইতেছে প্রত্যেকটা মানুষের পাশে হি হিম দে দেম এগুলো লাগায় রাখে। তো ওই মহিলা মানে ওই লোক আসলে হ্যাঁ, যেমন তুর্য ব্র্যাকেট হি হিম হিস, জুমে যখন জয়েন করবা তুর্য হি হিম হিস, যাতে আর একটা মিটিং এ তুমি যখন একসঙ্গে 10 জনের সাথে বসো, দে নো কে তোমার কি প্রোনাউন দিয়ে ডাকতে হয়, ঠিক আছে। সো আমার কি আইডি কার্ডে এটা লেখা থাকবে? সার্টেনলি হ্যাঁ, প্রত্যেক জায়গায় তোমার নামের নিচে হি হিম হিস, যদি তুমি হি হিম হিস হয়ে থাকো। এটা কেমন নিয়ম? হ্যাঁ, এটাই নিয়ম, এটা অনেক কমন কালচার হয়ে গেছে। আই মিন ওইখানে কি আসলে কি জেন্ডার ডিফারেন্সেস এত হাই যে না, ঠিক আছে, সবার এখানে আলাদা আইডেন্টিটি আছে, হি হিম দে দে তিনটাই থাকে মোস্টলি, হি শি আর এটা হচ্ছে তোমার দে দেম, এটা মোস্টলি আইডেন্টিফাই করার জন্য। আমিও কিছু কিছু এই জিনিসপত্র ভুল হয়ে থাকলে সরি, বাট ওই জেন্ডার ভার্সেস সেক্স অনেক ডিবেটস আছে, এই দুইটার মধ্যে ভালোই পার্থক্য আছে। বাট ওই যেটা বললাম প্রফেসরটা, সো উনি আগে পুরুষ ছিলেন, এখন মহিলা হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ বাই চয়েস। আর তো ওনাকে যখন আমরা মানে অ্যাপ্রোচ করবো, উই ক্যানট সে যে শি ইজ আ গুড পার্সন, উই হ্যাভ টু সে দে ইজ আ গুড পার্সন, গ্রামার ট্যামার সবই হয়ে যায়। তো এটার জন্য এখন আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারণ আমি তো ভাই এগুলো কিছু জানতাম না, শিখতাম না, এগুলো আস্তে আস্তে শিখতে হয়েছে, জানতে হয়েছে। তাই আমি সবসময় প্রফেসরের নাম ধরেই ডাকতাম ওনারে, প্রফেসর ড্যাশ ইজ আ গুড পার্সন। হি হিম শিতে গেলে জিনিসপত্র একটু কমপ্লিকেশনস হওয়া শুরু করে। আর এরকম মানুষ কিন্তু অনেক এখন আসার মানে দের আর মোর পিপল লাইক দিস ইন দ্য ডেটাবেস অফ, মানে এখন অনেক প্রফেসরসরা ওরকম, তো তোমাকে অনেক কেয়ারফুলি ট্যাক্টফুলি ওদেরকে হ্যান্ডেল করতে হবে। অনেক কিছু থাকে, মানে ইফ ইউ আর ফ্রম বাংলাদেশ, স্পেসিফিক্যালি ইফ ইউ আর ফ্রম এ ভেরি কনজারভেটিভ ফ্যামিলি, কনজারভেটিভ সোসাইটি, অনেক কিছু মেনটেন করতে হয় সার্টেনলি। এটা হ্যাঁ, লাইফস্টাইলে কিছু জিনিস অ্যাডজাস্টমেন্টের জন্য থাকে, অনেক কিছু আছে যে আমরা গিয়ে ওইখানে অ্যাডজাস্টেড হই আর রেসপেক্টফুলি। ইট ইজ ভেরি মাচ মোর অ্যাবাউট দ্য রেসপেক্ট। ওই কালচারে গিয়ে তো আমি এখন অন্য কিছু এক্সপেক্ট করতে পারবো না, এটাও স্বাভাবিক। সো সার্টেনলি ওয়েন উই থিঙ্ক অ্যাবাউট আমেরিকা, উই থিঙ্ক অ্যাবাউট মানি। টাকার ব্যাপারে আমরা অনেক কিছু চিন্তা করি। ইজ আমেরিকা রিয়েলি how we see it about the money factors? টাকা কি আসলে আমেরিকাতে আছে? ইয়েস, এটা আমি মিথ্যা বলবো না। আমি 23 বছর বয়সে যা ইনকাম করতেছি, ওইটা আমি জীবনে হয়তো বাংলাদেশে 50-60 বছর ইনকাম করতে পারতাম না। এটা একটা রিয়ালিটি। মানি ইজ দেয়ার, ইটস ওয়ান অফ দোজ অনলি কান্ট্রিজ যেখানে তুমি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা। কিন্তু আমরা যে মাঝে মাঝে প্রথম আলোতে দেখি না, গুগলে টিকে
2 কোটি টাকার একটা স্যালারি পাচ্ছে। মানুষ যেটা আসলে বুঝে না সেটা হইতেছে ওই দেশে যত কামাবা তত খরচও আছে, আর খরচের থেকে হইতেছে ট্যাক্স। ওই দেশে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় না, আর ওই দেশে ট্যাক্স দিতেও হয় না। ওরা তোমার বেতন থেকেই ট্যাক্স কাইটা তোমারে বাকি টাকাটা দিয়ে দিবে। সো তোমাকে নিজের থেকেও কোথাও ট্যাক্স ফাইল করার চিন্তা করতে হবে না, ওইটা আমেরিকান গভর্নমেন্ট দেখে ফেলে। হ্যাঁ, কেউ ফাঁকি দিতে পারবে না। ওইখানে ট্যাক্স কিরকম, মানে ফর এক্সাম্পল তোর যদি 1-2 কোটি টাকা ইনকাম থাকে, বা ধর যে 10-20 লাখ টাকা ইনকাম থাকে, মানে ওখানে কারো 10-20 লাখ টাকা ইনকাম থাকে না বছরে, ওইটা দিয়ে তুমি সার্ভাইভ করতে পারবে না। 10-20 লাখ টাকা সার্ভাইভ করতে পারবে না। 10 লাখ টাকা মানে $10,000। $10,000 মানে তুমি হোমলেস, তুই লিটারালি হোমলেস। তোমার কোনো জায়গায় তুমি পাবা না। একটা মজার ফ্যাক্ট বলি তোমারে, ক্যালিফোর্নিয়াতে একটা হোমলেস মানুষকে সরকার ডিল করে, ঠিক আছে, মানে সরকারি ওদের সবকিছু কেয়ার নেয়। একটা হোমলেস মানুষকে ক্যালিফোর্নিয়াতে জাস্ট থাকানোর জন্য, মানে একটা বেগারকে মিনিমাম $80,000 পার ইয়ার লাগে। মানে 1 কোটি টাকা লাগে ক্যালিফোর্নিয়াতে একটা হোমলেসকে খাবার দেওয়া, শেল্টার দেওয়ার জন্য, আর এটা সরকারি দেয়। আর ওই টাকাটা কার থেকে আসতেছে? আমাদের ট্যাক্স থেকে। আমরা তুই আরেকটু ইলাবোরেট কর যে হাউ ইজ দ্য এক্সপেন্সেস ইন টার্মস অফ নাম্বার। ফর এক্সাম্পল ধর যে তোর একটা ভালো অ্যামাউন্টের টাকাই তোর আছে, ধর যে তুই বছর শেষে 2-3 কোটি টাকা ইনকাম করস। আচ্ছা, হ্যাঁ। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স দ্যাট ইউ হ্যাভ টু পে ইন দ্যাট 2-3 crores? আচ্ছা, ইট ডিপেন্ডস স্টেট টু স্টেট। যেমন ইস্ট কোস্টের কিছু শহরে অতিরিক্ত বেশি ট্যাক্স, যেমন নিউ ইয়র্ক। ওয়েস্ট কোস্টের কিছু স্টেট যেমন ক্যালিফোর্নিয়া অনেক বেশি ট্যাক্স। মিড ওয়েস্ট যেগুলো আছে, মিশিগান, ওহাইও, শিকাগো, মিডিওকার। সাউথের দিকে খানিকটু কম হয়ে যায়। এখন অ্যামাউন্টটা আমি তোমারে বলি, তাহলে অ্যামাউন্টটা একটু তাহলে বুঝতে ভালো হবে। ট্যাক্স 2 রকমের থাকে, একটা স্টেট ট্যাক্স, একটা ফেডারেল ট্যাক্স। ফেডারেল মানে যেটা তুমি ইউএস গভর্নমেন্টের দিতেছো, তো সাপোজ বাংলাদেশকে দিতেছো, ওইটা তোমাকে দিতেই হবে নো ম্যাটার হোয়াট। আর ওটা হয় হচ্ছে তোমার 17-18% থেকে শুরু করে 25-30% পর্যন্ত। আর এরপর আসে হচ্ছে স্টেট ট্যাক্স। 6-7টা স্টেটে স্টেট ট্যাক্স লাগে না, যেমন টেক্সাসে স্টেট ট্যাক্স দিতে হয় না। স্টেট ট্যাক্সটা একটু কম, 4-5%। ইন জেনারেল তুমি যদি ক্যালিফোর্নিয়াতে 1 কোটি টাকা ইনকাম করো, তোমার স্যালারি যদি হয় $1,00,000, তোমাকে ধরে নাও যে $40,000 ট্যাক্সে দিয়ে দিতে হয়, তো তোমার কাছে থাকবে হইতেছে $60,000। হ্যাঁ, তো 40% গন। তুমি এটা জীবনে দেখতেও পারবা না, এই টাকাটা আবার কখনো ফেরতও আসবে না। আমার টাকা, আমি 1 কোটি টাকা ইনকাম করলে 40 লাখ টাকা আমি 40 লাখ টাকা তোমার দিয়ে দিতে হবে, কোনো কথাবার্তা ছাড়া। ইনফ্যাক্ট 1 লাখ টাকা যদি তুমি ক্যালিফোর্নিয়াতে কামাও, তুমি যদি লেটস সে তোমার বউ বাচ্চা হবে, ঠিক আছে, তুমি একটা 1 বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকতেছো, মাসের রেন্ট লাগবে $3,000-3,500, তো ওইটা তোমার 12 মাসে হয়ে যাইতেছে তোমার 46,000-42,000, যাই হোক না কেন, $40,000 ধরি, তো 40,000 তুমি ট্যাক্স দিতেছো, 40,000 তোমার ঘর ভাড়া যাইতেছে, তোমার বাকি আছে মাত্র 20,000, মানে $20,000। $20,000 তুমি এখন গাড়ি আছে, খাবার দাবার আছে, সেভিংস এর কথা বাদই দাও। তো আমার মনে হয় $1,00,000 দিয়ে তুমি আমেরিকাতে, মানে ক্যালিফোর্নিয়াতে স্পেসিফিক্যালি ক্যালিফোর্নিয়াতে সার্ভাইভ করাটা অনেক কষ্ট হয়ে যায়। মানে আমি বছরে 1 কোটি টাকা কামাও, আমেরিকাতে 5 আর 1 কোটি না, এখন তো 1,23,00,000 টাকা, 26 লাখ টাকা হয়ে গেছে $1,00,000। তো দিস ইজ দ্য রিয়ালিটি, যেটা মানুষ তোমারে বলবে না। হোয়াট অ্যাবাউট দ্য ইন্স্যুরেন্সেস, ওইটাও কি প্যারা আছে? আরো মজার জিনিস হইতেছে তোমার স্যালারি। যেমন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমরা যখন ঢুকি বুঝছো একটা কোম্পানিতে, আমাদেরকে একটা সাইন অন বোনাস দেয়। আমি একটা ভালো সাইন অন বোনাস পাইছিলাম আমি, হ্যাঁ, ওখান থেকেও ট্যাক্স কাটে। তো তুমি যদি 10 লাখ টাকা, তোমাকে কংগ্রাচুলেশনস, তুমি আমার কোম্পানিতে আসছো, প্যাসিভ জার্নালে আসছো, ঠিক আছে, আমি তোমাকে 10 লাখ টাকা দিলাম। 10 লাখ টাকার মধ্যে ওই স্টেট ট্যাক্স, ফেডারেল ট্যাক্স কেটে তোমার কাছে আসতেছে কত? 6 লাখ টাকা। তো সব জায়গায় ট্যাক্সের হিসাব। ইভেন কি আমার বেতন, আমি মাসে 2 বার বেতন পাই, আমাদের বাই উইকলি বেতন হয়। তো এটা অনেকজনের কাছে নতুন হইতে পারে, এখানে তো মাসিক বেতন সিস্টেম। তো আমেরিকাতে বাই উইকলি পেমেন্ট, একটা হচ্ছে তোমার 15 দিনের মাথায়, একটা হচ্ছে তোমার 28 দিনের মাথায়। প্রত্যেকটা পেচেক থেকে আমার ট্যাক্স কাটা যায়। এরপর আমাকে যে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয়, ওই হেলথ ইন্স্যুরেন্সের টাকাও কাটা যায়। আর ডেন্টাল, ভিশন, মেডিকেয়ার, ওগুলো সবই কাটা যায়। আর তুমি যদি লেটসে ওই 401k বলে একটা জিনিস আছে, এটা অনেকে নাও বুঝতে পারে, এটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট প্ল্যান আর কি, হ্যাঁ, ওইটাও তোমার জন্য কোম্পানি করে দেয়, ওখান থেকেও টাকা কাটে। ওই যেটা ওই সরকারি চাকরিতে আমাদের কিছু টাকা কাটে না এখানে, তো ওগুলা কাটতে 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 তোমার কাছে, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটা অনেক মানুষ বুঝে না। মানে হ্যাঁ বুঝলাম, বাট এখানে তো তারপরে তো স্কোপ থাকে, মানুষ তো এখানে তাও বড় লোক হইতেছে, তারপরেও টাকা ইনকাম করতেছে। তো অ্যাকচুয়ালি ওইখানে কি অ্যাকচুয়ালি মানুষ মনিটারি ভ্যালুর দিক থেকে কি হ্যাপি কিনা? আই জাস্ট ওয়ান্ট টু নো দিস, যে না ঠিক আছে ওইখানে কি অ্যাকচুয়ালি মানুষ বড় লোক হইতে পারতেছে কিনা সব দিক থেকে। তুমি কি ইন জেনারেল ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কথা কইতেছো নাকি জাস্ট ইন জেনারেল আমেরিকানসদের কথা বলতেছো? বাংলাদেশি ধর, লেটস সে আমরা স্টুডেন্টসদের কথাই বলি, যেহেতু অনেকে রিলেট করতে পারে, রাইট?
এটা ডিপেন্ড করে স্টুডেন্টের লাইফস্টাইলের উপর। এখন তোমার যদি বেতন হয় $10,000 পার মান্থ ধরি আমি, ঠিক আছে, তোমার যদি তুমি যদি শৌখিন মানুষ হয়ে থাকো, তোমার যদি গুচির একটা জ্যাকেট এর উপর তোমার $3,000 খরচ করার ইচ্ছা থাকে, তুমি জীবনে বড়লোক হইতে পারবা না। আই থিঙ্ক আমেরিকা আমাদেরকে একটা অপরচুনিটি দেয় টু use our money properly if we have the financial knowledge. এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক মানুষ নেগলেক্ট করে। বাট আমার মনে হয় যে তুমি যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারো আর নিজের মর্যাদা অনুযায়ী থাকতে পারো, বেশি হাই না আবার অতিরিক্ত লো না, ইউ ক্যান ডেফিনেটলি মেক ভেরি গুড মানি। ওইখানে ধর একটা অ্যাভারেজ স্টুডেন্ট, ও যাচ্ছে, ওর প্ল্যানই হচ্ছে ও সেটেল হবে সার্টেনলি। এখন সার্টেনলি ওর প্ল্যান ধরছে ও বাংলাদেশ থেকে টাকা নিয়ে ওইখানে করবে। ইজ ইট এ ভেরি গুড প্ল্যান? সার্টেনলি যে না, ঠিক আছে, বাংলাদেশ থেকে টাকা নিয়ে ছেলেটা বা মেয়েটা এরকম পড়ালেখা ছাড়া জাস্ট টাকা দিয়ে আমেরিকাতে সেটেল হওয়া, পড়ালেখার জন্যই ওই টাকা নিয়ে গেল অ্যান্ড ওইখানে ও ইনভেস্ট করলো পড়ালেখার উপরে। ইজ ইট এ গুড ইনভেস্টমেন্ট? আচ্ছা, ব্যাচেলার্স না মাস্টার্স? ব্যাচেলার্স। এটাই তো আমার সাইড ব্যবসা, তো এটা নিয়ে আমি 4 ঘন্টা কথা বলতে পারবো। বাট ইন জেনারেল আমি বলতেছি যে অনেক এজেন্সিস তুমি দেখবা প্রমোট করতেছে যে আমেরিকাতে আসো, IELTS অনেক কম, মানে 5.6 5.5 পেয়ে তুমি বিদেশ চলে যাবে, ওরা কিছু পাবা, রাইট? যেটা মানুষ তোমাকে শিখায় না সেটা হইতেছে যে ইটস অ্যাকচুয়ালি নট ইজি। তুমি বাংলাদেশে অনেক ভালো আছো, বিদেশে গেলে অনেক নতুন নতুন স্ট্রাগল তোমাকে ফেস করতে হবে, ওটার জন্য তুমি রেডি না কিনা। হ্যাঁ, টাকা আছে, আমি বিদেশে ইনভেস্ট করতে পারতেছি, ঠিক আছে, বাট অনেক মানুষ ভাবে যে বিদেশে যাব, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো, আমার চাকরি, লাইফ সবকিছু কনফার্মড। এগুলো এত ইজি না, ইনফ্যাক্ট ইটস ভেরি টাফ। সো এটা ডিপেন্ড করে তোমার উপর, তোমার কি আসলেই ওই বিগ স্টেপটা নেওয়ার দরকার আছে না কিনা। কারণ ইউ হ্যাভ টু মেক আ লট অফ স্যাক্রিফাইসেস, লাইফ ইজ নট ইজি, লবণ ছাড়া খানা খাইতে হয়, তো অনেক কিছু আছে তোমার। শুরুতে তুই যখন গেছিলি তখন তোর কি স্ট্রাগলগুলো হয়েছিল? স্ট্রাগল ওয়াইজ আই থিঙ্ক ফার্স্ট জিনিস হচ্ছে হোম সিকনেস। এটা নর্মাল একটা জিনিস। তুমি এতদিন তোমার আব্বা আম্মার সাথে ছিলা, এতদিন তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিলা, এখন তুমি এমন একটা দেশে চলে যাইতেছো যেখানে তোমাকে খানিকটা ফেক লাইফস্টাইল লিড করতে হইতেছে, রাইট? তুমি সকালবেলা উঠে রুটি খাইতা, ওখানে গিয়ে তোমার ম্যাক অ্যান্ড চিজ খাইতে হইতেছে, রাইট? তো এইসব কালচারাল ডিফারেন্স। আমরা মাঝে মাঝে বিদেশ যাবো, বার্গার খাবো, অনেক মজা, লাইফ ইজ অল গুড। বার্গার আর কয়দিন খাবো? 1 দিন, 2 দিন, 3 দিন, এরপর একদম লাইফস্টাইল হয়ে যাবে। সো ফুড ইজ দি আদার থিং। যারা ডর্মসে থাকবে স্পেসিফিক্যালি, আমি কিন্তু ডর্মে ছিলাম না, আমি নিজের অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিলাম। এখানে ম্যাকডোনাল্ডস এর কত? হ্যাঁ, ম্যাকডোনাল্ডস খাইতে কেমন মজা? অস্থির, তোমার জন্য নিয়ে আসতাম। আমার লাগবে না। বাট হ্যাঁ, ওখানে ফাস্ট ফুড অনেক সেই, কিন্তু এত ফাস্ট ফুডের অপশনস আছে যে আসলে কয়েকদিন ভালো লাগে। এটা একটা ক্যাপিটালিস্টিক মানে পয়েন্ট অফ ভিউ ওদের। হ্যাঁ, মানে ওরা ফাস্ট ফুড এত বেশি এক্সপোজারে আনতেছে সো দ্যাট মানুষ সিক হয় এন্ড ওরা যাতে মেডিকেলে ও ভাই, মেডিকেলের কথা বললো না। হ্যাঁ, একটা পিঠের এক্সরে করছি, 50,000 টাকা দিতে হয়েছে। হ্যাঁ, কত? 50,000 টাকা। বাংলাদেশে করতে ভাই, বাংলাদেশে তো ফ্রিতে, আব্বা আম্মা ডাক্তার, তো ফ্রিতে হয়ে যেত। তো হ্যাঁ, মেডিকেল ইজ ভেরি এক্সপেন্সিভ। হাউ ইজ দেয়ার, মানে ধর এইরকম ফ্যাক্টরস গুলোর ব্যাপারে বল তুই আমারে, যে হাউ ইজ দ্য মেডিকেল সার্ভিসেস ওভার দেয়ার। ধর যে আমি হার্ট অ্যাটাক করছি, ইমার্জেন্সি সার্ভিসে আমার যেতে হবে, বা আমি ধর যে সেফটির ব্যাপারে চিন্তা করতেছি যে ওইখানে সেফটি অ্যাকচুয়ালি কিরকম, রাস্তাঘাটে যেতেছি। ধর যে বাংলাদেশে আমি একটা ফ্রেন্ডের সাথে আমি ভিডিও কলে কথা বলতেছিলাম, তো দেখলাম যে ওর ভিডিও কলের মধ্যে গুলি শব্দ আসতেছে, গোলাগুলি চলতেছে। আমি বলি কি রে ভাই? বলে হ্যাঁ, এখানে তো সারাদিনই গোলাগুলি চলে। আমি বসে বসে দেখছি, আমি হোয়াট, কি রে? তো সার্টেনলি ওইখানে মেডিকেল সার্ভিসেস কিরকম, বা সেফটির ব্যাপারে কিরকম, বা সোসাইটি বা গভর্নমেন্ট যেটা দিতে বাউন্ডেড, ওই জিনিসগুলা কিরকম? মেডিকেল ওই দেশে খুবই উন্নত বাট ভেরি কমপ্লিকেটেড। যেমন কথার কথা, আজকে যদি আমার আর তোমার মধ্যে কারো একটা কিছু হয়ে যাও, যে লাইটটা আমাদের উপর পড়ে গেছে, তোমার মাথা ফেটে গেছে, হ্যাঁ, এখনই যাব ঢাকা মেডিকেল কলেজে যাবো বা কোনো একটা জায়গায় যাবো, ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকাবো, তোমাকে চিকিৎসা করে দিবে, বা পার্সোনাল কিছু কানেকশনস কল আপ করবো, হয়ে যাবে। আমেরিকাতে জিনিসপত্র একটু বেশি সিস্টেম্যাটিক, উইচ ইজ বোথ গুড অ্যান্ড ব্যাড অ্যাট দ্য সেম টাইম। সিস্টেম্যাটিক মানে কি? আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের একটা ফ্রেন্ড ছিল, তার হঠাৎ করে মাঝরাতে প্যানিক অ্যাটাক হয়েছে, রাইট? তো এখন ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে গেছি, বেচারিটা অলমোস্ট মানে ক্যানট ব্রিথ প্রপারলি। ওকে সামনে রিসেপশনিস্ট বলতেছে, তোমার আইডিটা একটু দেখতে পারি, তোমার ইন্স্যুরেন্স কার্ডটাকে একটু খুঁজে বের করে দিতে পারো। এখানেও কিন্তু সাফার করতেছে। তো অনেক সিস্টেম্যাটিক একটা রাউট নিয়ে যাইতে হয়। টেকনোলজি খুবই উন্নত,
সো তোমার যদি একটা অনেক রেয়ার ডিজিজ হয় যেটা তুমি জীবনও বাংলাদেশে সলভ করতে পারবে না, ওটা তোমাকে ওখানে রিসার্চ করে হয়তো বের করে দিতে পারবে। বাট ইমিডিয়েট যেসব জিনিস, যেমন আই থিঙ্ক আমার মার একটা ফ্রেন্ড ছিল ডিউ টু ডায়রিয়া মারা গেছে, কারণ ওই বসতে বলছে বাইরে, আপনি কিছুক্ষণ ওয়েট করেন, ডাক্তার আস্তে আস্তে শেষ হয়ে গেছে। তো ইউ হ্যাভ টু লার্ন দ্য সিস্টেম, এটা একটু কমপ্লিকেশনস আছে ওখানে, পুরাই হইতেছে ইন্স্যুরেন্সের খেলা, বুঝতে হয় জিনিসপত্রগুলা। কিছু কিছু মিনিট ক্লিনিক আছে, ইমার্জেন্সি ওয়ার্ড আছে, কিন্তু বহুত কমপ্লিকেটেড। যেমন বললাম, একটা এক্সরে করতে যদি 60,000 টাকা লাগে, 50,000 টাকা লাগে, তুমি বুঝতে পারতেছো যে things are very expensive there. ভেরি এক্সপেন্সিভ। তাই ডাক্তাররা খুবই বড় লোক হয় ওই দেশে। মজার একটা কাহিনী বলি, সব থেকে এক্সপেন্সিভ হইতেছে দাঁতের কিওর, ডেন্টাল। আমাদের একটা পিএইচডি ভাইয়া আছে, উনি বাংলাদেশের টিকিট কাটছে, বাংলাদেশে আসছে, রুট ক্যানেল করছে, রুট ক্যানেল করে আমেরিকাতে ফেরত গেছে। যে টাকাটা খরচ হয়েছে ওইটা হইতেছে আমেরিকাতে এক দাঁতের রুট ক্যানেল করার অর্ধেক টাকা। আল্লাহ, তো তুমি বুঝতে পারতেছো, হ্যাঁ, রুট ক্যানেল করতে $2-3 আরামসে লেগে যায়, $3-4 লেগে যায়। এরপর হইতেছে ক্যাবিনের ফি, এটার ফি, সেটার ফি। ভালো ইন্স্যুরেন্স যদি তোমার না থাকে অনেক টাকা যাইতে পারে। আর ডেন্টিস্টরা ভালোই টাকা কামায় ওখানে, অনেক টাকা কামায়, fair enough, ফর অবভিয়াস রিজনস। obvious reasons, ওরা তো পড়ালেখা ওইরকম করে। তো জীবনে তো সোজা না যারা মানুষ ভাবে, কমপ্লিকেশন Okay, আছে। মানে হ্যাঁ, বোথ গুড অ্যান্ড ব্যাড। আমেরিকা তো যাওয়া অনেক মানুষের স্বপ্ন, আবার অনেকের জন্য রিয়ালিটিটাও জানাটা ইম্পর্টেন্ট। রাইট। মানুষ তো জাস্ট ফাল পারে, আমেরিকা যাবো, আমেরিকা যাবো, আসলে রিয়ালিটি তো অনেক মানুষ বুঝে না। তুই জানোস, তুই ব্যবসায়ী, তুই অনেক টাকা কামাস, ওইটা পরের কথা। এখন ধর যে, আর আমেরিকানস রিয়েলি হ্যাপি, ওই দেশে যারা আছে আমেরিকার মানুষরাই, ওরা কি আমেরিকার প্রতি হ্যাপি নাকি? বলো না, সুখে থাকতে ভূতে গিলায়। একদিন আমার একটা আমেরিকান ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, সে বলতেছে যে ব্রো আই রিয়েলি ওয়ান্ট ভিজিট বাংলাদেশ। আমি লাইক ওয়াই? ও বলতেছে যে নো, আই রিয়েলি লাভ দ্য অটো রিক্সাস ইউ গাইজ হ্যাভ, আই লাইক দ্য রিক্সাস আ লট। ওদের জন্য রিক্সা হইতেছে একটা ফ্যান্টাসি, যে আচ্ছা রিক্সায় চড়বো, এমনও কিছু একটা আছে, খোলামেলা আকাশ দেখা যাইতেছে, সামনে একটা চালক চালাইতেছে গামছাওয়ালা, রাইট? ওদের ওগুলো হইতেছে ফ্যান্টাসি। সো দে ডোন্ট নো দ্য আউটসাইড ওয়ার্ল্ড। সো তুমি যখন জিজ্ঞেস করো যে আর আমেরিকানস হ্যাপি ইন আমেরিকা, দে আর নট হ্যাপি, দে আর নট স্যাড, বিকজ ওরা দুনিয়াই দেখে নেই। ওদের জন্য তো আমেরিকা একটা স্ট্যান্ডার্ড। অনেকে দেখবা যে ইন্ডিয়া ঘুরতে পাগল হয়েছে, বিকজ ওদের জন্য ইন্ডিয়া, ওই যে রাস্তার মধ্যে জ্যাম, এটা হচ্ছে একটা ফ্যাসিনেশন। রাস্তার মধ্যে যে মানুষ এত আনহাইজেনিক ভাবে জিনিসপত্র বিক্রি করতে পারে, এটা যেমন ফুড ব্লগার্স গুলো দেখো না, যে ও মাই গড ফুচকা বিক্রি করতেছো রাস্তায়, ওয়াও, ওটা খাওয়ার জন্য পাগল, রিক্সায় চড়ার জন্য ব্লগ করে, চিন্তা করো। তো অনেক ডিফারেন্ট। তারপরে ধরো যে দের আর সার্টেন থিংস দ্যাট আই থিঙ্ক প্রত্যেক সোসাইটির মধ্যে নিডস কখনো শেষ হয় না। It does not. বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ সবসময় আমেরিকাতে যাওয়া পছন্দ করবে, আমেরিকার মানুষ আবার বাংলাদেশে আসা পছন্দ করবে, রাইট? বিকজ দে স্টে ইন দ্য স্ট্যান্ডার্ড, আমরা একটা স্ট্যান্ডার্ডে থাকি যেখান থেকে আমরা কখনো বের হতে চাই না। মানে বের হতে চাই, বাট ইন এ ওয়ে যে না, ঠিক আছে, আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা পছন্দ করি না। উই অলওয়েজ ওয়ান্ট সামথিং। এই যে তুমি যে কোয়েশ্চেনটা করলা, ইজি অ্যান্সার, ঠিক আছে? তুমি যদি একটা বাংলাদেশের গরিবকে জিজ্ঞেস করো তুমি কি খুশি, ও বলবে যে না। তোমার মতন একটা রিচ ধনী মানুষের জিজ্ঞেস করি, হ্যাঁ তুমি খুশি, আইফোন ইউজার, বুঝছো, তুমি কি খুশি, তুমি বলবা যে হ্যাঁ আমি খুশি, কারণ আমাকে তো ব্র্যান্ডের অনেক টাকা পয়সা দেয়, আই এম হ্যাপি, ঠিক আছে? আমেরিকা তো সেম, আমেরিকাতে একটা গরিবের জিজ্ঞেস করো আর ইউ হ্যাপি, বলতে না ভাই আমেরিকা কিচ্ছু করে না, ট্রাম্প আমার এই পর্যন্ত কিছুই দেয় নাই। হ্যাঁ, কামাল হ্যারিস কি কামাল হ্যারিস, রাইট? অন দি আদার হ্যান্ড তুমি এখন একটা মিলিয়নেরে জিজ্ঞেস করো, ইলন মাস্কে গিয়ে জিজ্ঞেস করো আর ইউ হ্যাপি, বলছি ইয়া আই এম হ্যাপি, আমার $500 বিলিয়ন আছে, আমাকে সরকার খুবই হেল্প করতেছে। সো আই থিঙ্ক এভরি কান্ট্রি হ্যাজ দেয়ার ওন পার্সপেক্টিভ। ওখানে গরিবদেরকে জিজ্ঞেস করো, দে আর অল ডিসঅ্যাপয়েন্টেড। We think about rich people a lot. Yeah. We think about the poor a lot. But what about the middle class? Both Bangladeshi and Americans. ওইখানের মিডল ক্লাসটাকে বেনিফিটস পায়, বাংলাদেশে পায় না। বাংলাদেশের মিডল ক্লাস মানুষ অনেক বেশি সাফার করে। দে স্ট্রাগল টু আস্ক ফর হেল্প, দে স্ট্রাগল টু কমিউনিকেট। বাট আমেরিকাতে পয়েন্ট অফ ভিউটা কি? ইটস কোয়াইট দ্য সেম। এখন মিডল ক্লাস মানুষটা আমি যেটা খেয়াল করছি, ওরা হ্যাপিও না, ওরা স্যাডও না, দে জাস্ট সার্ভাইভ, দে জাস্ট গো, মানে চলারটা চলতেছে, পেচেক টু পেচেক চলতেছে। আমেরিকাতে আমি বলবো যে মিডল ক্লাস রেঞ্জটা একটু ভ্যারি করে, কিন্তু মিডল ক্লাস পিপল ডু গেট বেনিফিট। মিডল ক্লাস বলতে চাকরিজীবীরাই, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলো বা যারা ডে টু ডে 9 to 5 কাজ করতেছে, ওরা সবগুলো মিডল ক্লাসের মধ্যেই পড়তেছে, অ্যান্ড দে আর হ্যাপি, দে হ্যাভ আ গুড প্লেস টু লিভ, দে ক্যান ইট গুড ফুড, দে হ্যাভ দ্য সেফটি, রোড ট্রান্সপোর্টেশন অনেক ভালো। তো তোমার আমি একটা কোয়েশ্চেন করি, তোমার কি মনে হয় মিডল ক্লাস মানুষ কেন খুশি না বাংলাদেশে? বিকজ দে হ্যাভ, ওই যে আছে না টান টান একটা ব্যাপার থাকে, ওদের টাকা হইতেছেও না,
ওদের নিডসও আছে, এখন ওদের একটা সোসাইটির সাথেও মিশতে হয়, সোসাইটি থেকে ওরা কম্প্রোমাইজও করতে পারবে না, রাইট রাইট রাইট। সো ওই জায়গা থেকে ওরা ওই লুপে পড়তে পড়তে অ্যান্ড ইনফ্লেশন হ্যান ত্যান ইকোনমির অবস্থা বাজে হইতে হইতে ওদের অবস্থা টাইট হয়ে গেছে। মানে নর্মালি ওই যে পেচেক টু পেচেকের ব্যাপারটা আর কি, যে সেভিংস এর কোনো চিন্তা নাই, ফিউচারের জন্য ইনভেস্ট করতে পারে না, রাইট? ওখানে এই জিনিসটা একটু কম, কারণ তুমি যদি একটা মিডল ক্লাস হিসেবে শুরু করো, there is a very clear path to being a upper middle class, to being a rich person. যে জিনিসটা আমেরিকাকে সেপারেট করে ফ্রম এনি আদার কান্ট্রি, ওখানে হার্ডওয়ার্কের মূল্য আছে। এখানে অনেক মানুষ হার্ডওয়ার্ক করে বাংলাদেশে, কিন্তু রেজাল্ট পাইতেছে না। অনেক থার্ড ফ্যাক্টরস কাজ করে, রাইট? অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস, যেগুলো মেবি আমরা পডকাস্টে বলতে পারবো না, অনেক কিছু কাজ করে। বিদেশে স্পেশালি ইউএসএতে তুমি যদি আওয়ার্স পুট ইন করো, তুমি 100% এফর্ট পাবা। সেটা হোক একটা উবার চালায়, সেটা হোক একটা ইঞ্জিনিয়ারিং চাকরি করে, ইউ ক্যান কন্ট্রোল দি অ্যামাউন্ট অফ মানি ইউ ক্যান মেক। আলটিমেটলি যখন তোমার গ্রিন কার্ড টিন কার্ড হয়ে যাবে, স্টুডেন্ট অবস্থাতে একটু রেস্ট্রিকশনস থাকে। হ্যাঁ, মানে there are opportunities, it's a land of opportunities as the name sounds. Yeah, তো তোর কাজ নিয়ে প্যারা হবে না। যেমন বাংলাদেশে certainly people struggle to find a job, জাস্ট কাজ কি করতে হবে জানি না, কাজ করতে হবে, কাজ পাইতেছে না, এটা নিয়ে স্ট্রাগল। বাট আমেরিকাতে এই জিনিস নেই, এটা তুই বলতে চাচ্ছিস? আমেরিকাতে জব ক্রাইসিস হয় ইনফ্লেশনের কারণে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের এখন চাকরি পাওয়া খুবই কঠিন হয়ে গেছে। বাট আমি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিষয়টা বাদ দিই, আর আমি যদি খালি আমেরিকান সিটিজেন্সের কথা বলি, ওদেরও যে জব পাইতে খুবই ইজি হইতেছে ওরকম না। বাট আমি তোমার ডিফারেন্সটা বলি, ঠিক আছে? যারাই তুমি শুনবা যে বলতেছে আচ্ছা আমেরিকাতে দোস্ত জব পাইতেছি না, ওরা একটু হায়ার টিয়ার জব খুঁজতেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওই সব জিনিস, রাইট? কিন্তু তুমি যদি কথার কথা একটা উবার গাড়ি চালাইতে চাও, বা তুমি যদি ফুড ডেলিভারি করতে চাও, তুমি যদি একটা যেটাকে আমরা ব্লু কলার কাজ কারবার বলি, ওগুলো করতে চাও, ওগুলো অহরহ আছে, মানুষ খুঁজতেছে। মানে এরকম একটা মানুষ আমার দরকার, হাউস হেল্প দরকার, আর ওখানে কিন্তু তুমি ভালোই টাকা কামাইতে পারো। কিন্তু ওই যে একটা রেসপেক্টের বিষয় আছে যে আমি এটা কেন করবো। বাংলাদেশে তো ওইটাও পাবা না, বাংলাদেশে তো একটা ড্রাইভারেরও চাকরি পাওয়া কঠিন, ওই দেশে অহরহ অনেক অপরচুনিটিস আছে। আর শহর টু শহর ডিপেন্ড করে। তুমি যদি একটা বুমিং সিটিতে যাও, আজকে একটা আমাদের আঙ্কেলের সাথে কথা হইতেছিল, উনি ড্যালাসে থাকে, একটা বুমিং সিটি এখন গ্রো করতেছে, ওখানে চাকরির অভাব নর্মালি থাকে না, জাস্ট খুঁজতে হয়। সার্টেনলি আমার পয়েন্ট অফ ভিউতে আমি কখনো বাংলাদেশ থেকে মুভ করতে চাই না, আমার পয়েন্ট অফ ভিউ এটা। ওকে, ইট ইজ নট লাইক মানে সবারই করতে হবে সামথিং। তুই তোর লাইফ লিড করতেছিস, আমি আমার লাইফ লিড করতেছি, বাট টেল মি সামথিং যে আমার কেন আমেরিকা আসা উচিত অ্যান্ড কেন উচিত না। তোমার আমি কনভিন্স করবো নাকি? নট কনভিন্স, আমারে বল যে আমার কেন আসা উচিত, আমার তুই অ্যাডভাইস দে। আচ্ছা, তুমি কেন আমেরিকাতে আসতে চাও, ঠিক আছে? সো আমি তুর্য অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, তোমার আমি যেমন চিনি, তোমার এই পর্যন্ত তোমার আমি যা ক্যামেরাটাতে দেখছি আর, ঠিক আছে, সামনাসামনি তো তুমি একটু ডিফারেন্ট আছো। সো লেটস সে একটা ইজি এক্সাম্পল দিই। তুমি অ্যাজ আ ক্রিয়েটার যদি তুমি চিন্তা করো, হোয়াট এভার ইউ আর ডুইং ইন বাংলাদেশ, হ্যাঁ, গ্রেট কন্টেন্ট ক্রিয়েটার, অনেক ভালো হিউমারাস সার্কাস্টিক কন্টেন্ট বানায়, এখন মারতে হবে, হ্যাঁ। বাট এই যে তুমি যে ব্র্যান্ড ডিলস গুলো পাইতেছো বা এক্সপোজারটা পাইতেছো, একই ফলোয়ার নাম্বার দিয়ে তুমি আজকে মিলিয়নিয়ার হয়ে যেতা, কোনো কথাবার্তা ছাড়া। তোমার আজকে ব্যাংক অ্যাকাউন্টে 8-10 কোটি টাকা থাকতো, ট্যাক্স কাটার পরও তোমার কাছে যেমন তোমার অ্যারাউন্ড 1 মিলিয়ন ফলোয়ার্স এর কাছাকাছি, রাইট? ওরকম অবস্থাতে তুমি প্রত্যেকটা ব্র্যান্ড ডিলে মিনিমাম $8,000 থেকে $10,000 পাইতা। মানে একটা 30 সেকেন্ড 1 মিনিটের ভিডিওর জন্য তুমি যদি ভালো ব্র্যান্ড, মানে JBL তোমার ওই কানের হেডফোন স্পন্সর করতেছে, রাইট, তুমি ইজিলি $5,000-10,000 পাই যেতা, জাস্ট ফ্রম আ ফিউ ভিডিওস এন্ড কন্টেন্ট। তো অপরচুনিটি, এগেন উই কাম ব্যাক টু অপরচুনিটিস, ইজি টু অ্যাপ্রোচ এন্ড ইজি টু গেট ডিলস। আমার জায়গা থেকে ভেরি ইজি, এটা আমি বলবো ভেরি ইজি। কেন আমি তোমার বলি, ওখানে ব্র্যান্ডস দেমসেলভস রিচ আউট, আর ওখানে খালি বড় ক্রিয়েটার্সদেরই অপরচুনিটি এরকম না। ইনফ্যাক্ট কিছু কিছু কোম্পানি খালি টার্গেট করা হইতেছে যারা মিডল ক্লাস ক্রিয়েটার, নট ছোট ক্রিয়েটার, মিডল ক্লাস, আমার মতন, ঠিক আছে? কেন? কারণ ওরা জানে যে আমরা বেশি একটা বার্গেন করবো না, আমাদের জন্য এটা একটা অনেক বড় অপরচুনিটি। ছোট ছোট অডিয়েন্স ওরা টার্গেট করে। তুমি হইতেছে বড় ক্রিয়েটার, তোমাকে $10,000 দেওয়ার থেকে ওরা 10টা মিডল ক্লাস ক্রিয়েটারকে $1,000 করে দিতেছে। মানে বড় গুরু হয়ে ভুল করে ফেলাইলাম। হ্যাঁ, কিন্তু তুমি ফাইট করবো হইতেছে বড় বড় মানে ব্র্যান্ডসদের সাথে, মানে অনেক কমন। আমি তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হওয়ার কারণে বিদেশি ব্র্যান্ড ডিলস নিতে পারি না,
কিন্তু আমাকে জেবিএল রিচ আউট করছে, আমি জেবিএল এর এক্সাম্পল তাই দিতেছিলাম, রাইট? এরকম আরো কয়েকটা কোম্পানি, ওদের স্টুডেন্ট প্রোগ্রাম থাকে, স্টুডেন্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাম্বাসেডার্স, তো তোমাকে ফ্রিতে ফ্রিতে জিনিস পাঠাইতেছে, ল্যাপটপ পাঠাইতেছে, মানে অপরচুনিটি ভরা। অনেক বেশি। মেয়েদের আরো বেশি অ্যাডভান্টেজ কেন জানো? মেকআপ প্রোডাক্টস, ভাই রে ভাই, খালি পিআর এর প্রোডাক্টস পাঠাইতেছে। বাংলাদেশেও কিন্তু অনেক পাঠায়, দেখি যে ইনস্টাগ্রামে ঢুকে পাগল হয়ে যায় যে ইস, আমি কেন বাংলাদেশে নাই, যদি বাংলাদেশে থাকতাম হয়তো ফ্রি প্রোডাক্টস পাইতাম। কিন্তু ওখানে অনেক অপরচুনিটি, তো ফার্স্ট তুমি অনেক অপরচুনিটি পাইতা, ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হইতেছে, এটা যতই মানুষ বলুক যে দোনো দেশে পাওয়া যায়, বাট আই পার্সোনালি ফেল্ট সেফ কেন আমি বলি, মানুষ বলে না যে রেসিজম আছে আমেরিকাতে, আমার মনে হয় আমি বেশি রেসিজম বাংলাদেশে ফেস করছি। এই কালাইয়া কি খবর তোর, কত কালা তুই। আমি যত কালা ওয়ার্ডটা শুনছি বাংলাদেশে, আমাকে বিদেশে কেউ এ পর্যন্ত কখনো বলেন। বিদেশে তো তুই পুরো হট। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা তো আমি, হ্যাঁ তারপর মানে হটও না, আমি বলতেছি যে আসলেই আফ্রিকান আমেরিকান ও মনে জীবনে ইউ আর ব্ল্যাক কখনো শুনে না আমেরিকাতে। এখন ওটা তুমি কালচার বলো বা ওটা একটা তোমার মানে ওটাকে কেয়ারই করে না, মানে এটা একটা তোমার রং, দ্যাটস ইট। আমি তো এখন একটা যদি ভিডিও একটু মাঝে মাঝে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট যদি দিলে, দেখ না কালা মানে কি বলতেছে এটা সেটা, আমারে বলে দেখতে এমবাপ্পের মতন লাগে, ভিনিসিয়াস জুনিয়রের মতন লাগে, কেএসআই বাংলাদেশি ভার্সন বলে আমারে। তো এরকম বহুত কথা শুনছি। তো কিছু কিছু ফান, কিছু কিছু আসলে বুলিং যে আমরা কথাগুলো বলি, ওই জিনিসগুলো আমি আসলে কিন্তু ওখানে পাই নাই। সো ওখানে ওই পার্টটা থেকে তুমি সেফ হইতে পারবা। এন্ড আরেকটা জিনিস হইতেছে, পিপল দেয়ার আর নাইস, দে আর ম্যাচিওরড বলবো আমি, দে আর লিটল বিট ম্যাচিওরড। যে ছাপরি বলি না আমরা, যেটা আমরা ইন্ডিয়াতে বেশি দেখি ওই কমেন্ট সেকশনে, তো ওরকম ছাপরি মানে মানুষ আমরা অনেক কম দেখি ওখানে। তো তুমি ছাপরিনেস থেকে একটু বাইরে থাকবা, ওটা আরেকটা জিনিস। টাকা পয়সার কথা তো বললাম। আর আরেকটা জিনিস হইতেছে, জাস্ট ডিপেন্ড করে তোমার কি পছন্দ। ফর এক্সাম্পল আই লাভ কার্স, আমার গাড়ির প্রতি একটা শখ আছে, ঠিক আছে? যাবো দেখো, আমি গ্র্যাজুয়েশনের আগে গাড়ি কিনি নাই, কারণ আমি জানি গাড়ির অনেক খরচ। আমি নিজের জন্য একটা টয়োটা হাইল্যান্ডার কিনছি, বুঝছো, 2016 মডেল, সেকেন্ড হ্যান্ডই। একই গাড়িটা বাংলাদেশে কিন্তু আমার মিনিমাম 1 কোটি টাকা যাইতো, কিন্তু ওখানে আমি 20-25 লাখ এর মধ্যেই ভালো একটা সুন্দর লোন স্কিমে প্রত্যেক মাসে মাসে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট দিতেছি, কমফোর্টেবল, বেশি একটা গায়ে লাগতেছে না। তো আমার শখটা আমি পূরণ করতে পারতেছি, রাইট? এখন তোমার একটা ফেভারিট সিঙ্গারের নাম বলো, ইন্টারন্যাশনাল বা ক্রিয়েটর বা কিছু একটা বলো। দ্য উইকেন্ড, 1-2 তো গান শুনছো, রাইট? আমি দ্য উইকেন্ডের কনসার্টে গেছি। এখানে ভাই মাইনসে আতিফ আসলামের কনসার্ট নিয়ে যে ঝগড়াঝাটি মারপিট শুরু করে, রাইট? এখন ইমাজিন করো তুমি এমন একটা জায়গায় থাকতেছো যেখানে প্রত্যেক সপ্তাহে পিপল লাইক দ্য উইকেন্ড, পিপল লাইক এড শিরেন, পিপল লাইক টেইলর সুইফট রেগুলার কনসার্ট করতেছে। আর টিকেটের দাম টেইলর সুইফটের একটু এক্সেপশনাল, কিন্তু 10-12 হাজার টাকা, যেটা আমেরিকার জন্য আসলে কিছু না, $100, $50, $60, ওখানে তুমি ওটা 2-3 ঘন্টা কাজ করে। ভাই টেইলর সুইফটের গান কিন্তু খারাপ না, ঠিক আছে, এককালে শুনতাম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ এখনো শুনি মাঝে মাঝে, আমার কোনো রিগ্রেট নাই, ভালো আর্টিস্ট। তুমি অপরচুনিটি গুলো পাইতেছো। আমি একটা মজার বলি, আমি ডিট্রয়েটে মানে মিশিগানে পড়ালেখা করছি, আমি এড শিরেনের কনসার্ট দেখতে গেছি $40, হ্যাঁ, মানে 5,000 টাকা। আর ওখানে যেহেতু ডিট্রয়েট হইতেছে তোমার এমিনেমের সিটি, এমিনেম ওখানে সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স দিছে। আই এম আ ডাই হার্ড এমিনেম ফ্যান, ছোট কাল থেকে, মানে হিজ পামস আর সোয়েটি, নিজ উইক, আর্মস আর হেভি, বহুত গান মুখস্থ করছি। তো যখন ও সামনে আসছে, $40 দিয়ে এড শিরেনটা দেখতে আসছি, ওখানে এমিনেম আসছে, মানে ইটস আ ড্রিম কাম ট্রু। আর ওখানের কনসার্টের সাথে তুমি এই দেশের কনসার্টের তুলনায় করতে পারবে না। এক্সট্রিমলি সেফ, অনেক অর্গানাইজড, দেখে লাগবে যে তুমি একটা মানে অনেক সুন্দর রয়্যাল পার্টিতে আসতেছো, মানে কোনো রকমের ম্যানেজমেন্টের ঝামেলা টামেলা। আমি ওখানে বিদেশে বসে এখানে দেখতে থাকি আর কি, মানুষের কি কি কমপ্লেন, মারামারি লাগে, বলে যে এসি কাজ করতেছেন এটা সেটা। তো জিনিসপত্র খুবই সিস্টেম্যাটিক। ওখানে চাইলেই তুমি একটা বাস্কেটবল গেম, যারা যারা বাস্কেটবল ফ্যান্স, রাইট, লেব্রন জেমস প্রত্যেক সেকেন্ডে তোমার ডিফারেন্ট স্টেটে ঘুরতে টুরতে যায়। তো তুমি এক্সপোজার গুলা পাইতেছো, তুমি তোমার ড্রিমস গুলাকে আসলেই ফুলফিল করতে পারতেছো ওই সেন্সে। হ্যাঁ, টিকেটও পাঠাইতেছ, আবার থাকার ব্যবস্থাও করে টাকা। তুমি শিকাগোতে আসো, তোমার থাকা খাওয়া ফ্রি। আর ফ্লাইটের জন্য একটা স্পন্সর যদি আপনারা চান, আমাদের ভাইকে স্পন্সর করেন প্লিজ। খালিদ ফারহান ভাইরে জিজ্ঞেস করতে পারো, এক্ষুনি টাকা পাঠাই দিবে। অবশ্যই ভাইয়া, একটু ব্যবস্থা করে দিয়ে, কোনো সমস্যা নাই। আমিও আমেরিকা থেকে আসছি, খালিদ ভাই একটু কিছু টাকা পাঠাইলে ভালো হবে। সবার মানে খালিদ ভাইয়ের চরম মূল্য দিতে হবে। 100%। কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আজকে এখানে শেষ করি। কার আমেরিকাতে আসা উচিত না? কার আমেরিকাতে আসা উচিত না? যারা হার্ড ওয়ার্ক করতে জানে না। তুমি যদি ভাবো যে তুমি বসে আসো, তোমার সামনে সবকিছু তোমাকে দিয়ে দেওয়া হবে, আসিও না। আর তোমার যদি মনে হয় যে সাকসেস অনেক ইজি, ও আচ্ছা ও তো ওরকম করে ফেলছে, আমি ওটা করতে পারবো, খুব ইজিলি করতে পারবো, আসার দরকার নেই।
ইনফ্যাক্ট আমি একটা কথা বলি, তুমি বাংলাদেশে থেকে অনেক কিছু অ্যাচিভ করতে পারবা যেগুলো তুমি আমেরিকাতে গিয়ে অ্যাচিভ করতে পারবা না, কারণ ওই দেশে অনেক রুলস আছে, রেস্ট্রিকশনস আছে, অনেক কিছু বুঝে বুঝে আগাইতে হয়। সো থিংস আর অ্যাকচুয়ালি মাচ মোর ইজি অ্যান্ড হোমলি here. So if you do not know how to struggle, if you do not have the ability to work hard, আর মানুষের কথা যত কম কাম দাও তত ভালো, that's সো best. বাংলাদেশে যদি আপনি একটা চালু মাল হন তাহলে বাংলাদেশে আপনি অনেক টাকা কামাইতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং দ্য পার্ট অফ প্যাসিভ জার্নাল পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ। Thank you guys. গুড এপিসোড।